সামান্য 2 পিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আপনারা মা? 2 মাসের মেয়ে, 6 বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব আমি মা? এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না। আমি তো কম করিনি আপনাদের জন্য, নিজে না খেয়ে খাইয়েছি, সেবা করেছি, মা বলে ডেকেছি, সে আপনি কিনা আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা? মিসেস রজনীর ঝাঁঝালো কণ্ঠ, অবশ্যই দিব। 2 পিস মাংসর লোভ যে সামলাতে পারে না সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। জটপট আমার ছেলের ঘাট থেকে নামো তোমরা মা ছেলে মেয়ে। তুণ্য অশ্রুসিক্ত নয়নের স্বামীর দিকে তাকালো। লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, মুখে একটু শব্দটু নেই। তন্নি চেঁচিয়ে বলে, কিছু বলছেন না কেন আকাশ? আমি না তোমার স্ত্রী? তোমার মা এসব কি বলছে আকাশ? আমি কোথায় যাব? কে আছে আমার তুমি ছাড়া? কি দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? ছেলেটা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না। অন্তত নিজের সন্তান দুটোর কথা ভেবে হলেও আমাদের ঠাঁই দাও। আকাশের চটপট, মা যা বলছে সেটাই শেষ কথা। উনি আমায় জন্ম দিয়েছেন, আমার খারাপ চাইবে না নিশ্চয়। উনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে, তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। তন্নি দফ করে মেঝেতে বসে পড়ে। বছর 6 ছেলে আলিফ মায়ের চিৎকার ঘুম থেকে কসলাতে মায়ের কাছে আসে। মায়ের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে। তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখে ছুড়ে দেয়। তন্নি মাটি থেকে কুড়িয়ে নিয়ে এসে এটি খাম বাজ খুলে, ডিভোর্স পেপার। এর জন্য বিয়ে করেছিলে আমায়? এত ভালোবাসা, এত প্রমিস কোথায় গেল সব? নিজের সন্তানদের মুখের দিকেও তাকালে না তুমি? এত পাষণ্ড, এতটা অমানুষ। আকাশ তেড়ে আসে, তন্নির গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝিস না, দোষটা তোর। ইতিম হয়ে আমার মতো ধনী করে ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই, আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সেই সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবন সঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে। এবার এসব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই। তনি ফাঁসের ঘরে তাকায়। বড় যা মিতালি পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে কাজটা এই মহিলার। তার মানে নিয়াজ নিজের স্বার্থসিদ্ধি করেই ছাড়লো। হায় রে আমার ফোড়া কপাল, সাজানো গোছানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি উঠে দাঁড়ালাম, এখানে থেকে লাভ নেই আমার। পেপারে সই করে দিলাম, ঘরে গেলাম। এই ঘরটা আর নেই আমার। কত শত স্মৃতি এখানে। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসার এই ঘরে। এত স্মৃতি ভুলি কি করে? অথচ আকাশ কত সহজে পর করে দিল আমায়। আমার 2 মাসের ঘুমন্ত মেয়েটিকে ঘুমানো অবস্থাতেই কোলে নিলাম। মেয়ে আমার আতঙ্কে উঠল যেন। ফিসে ছেলে দাঁড়িয়ে আছে, দুবার ঘুম ভেঙে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে সে। হয়তো মায়ের উপর ভীষণ বিরক্ত হচ্ছে। আবারও ছেলে আমার বিছানায় উঠল। আমি তাকে নামতে বলি। সে আদৌ বলিতে বলে, নামবো কেন আম্মু? আমি ঘুমাবো, এটা আমার ঘর, আমি এখানে ঘুমাবো। আপুকেও শুইয়ে দাও, আপু ঘুমাবে। আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। বললাম, এটা আর আমাদের ঘর নেই রে বাবা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজও ঘুরতে যাব বাবা, সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে। ঘুরতে যাওয়ার কথা শুনে ছেলে আমার ভীষণ খুশি। ছোট্ট বাচ্চাটা ভাবতেও পারছে না কি হবে তার জীবনে। মিনিট 5 মধ্যে ছেলে মেয়েকে তৈরি করে নিলাম। নিজের একটি ফার্সে 400 টাকা আর ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না। বাহির থেকে শাশুড়িমা বলছেন, আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না। কাবিনের টাকাটা 2 দিন পর নিয়ে যেও, আমরা অকৃতজ্ঞ নই। আমি হাসলাম। ছেলেদের নিয়ে ঘর থেকে বেরিয়ে বললাম, কাবিনের 50,000 টাকা আপনাদের সদকা দিয়ে গেলাম। টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দেবেন, আর আমার রেখে যাওয়া জামা কাপড় পরবর্তী নতুন মেজ বউয়ের জন্য। হন হন করে বেরিয়ে গেলাম আমি। আমার বড় যা মিতালির দিকে তাকিয়ে বললাম, আসি ভাবি, আপনার জন্য বদদোয়া রইল আমার সংসার ভাঙার জন্য। যেভাবে আমার জীবন ধ্বংস করলেন, আমার সন্তানদের এতিম করলেন, ঠিক তেমনি আপনি নিঃস্ব হন। আমার প্রতিটি চোখের ফানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক। আমি এতিম, একজন এতিমের উপরে হওয়া অন্যায় বিধাতা কখনো মেনে নেবেন না। আমার সন্তানদের হাহাকার আপনার জীবন নরক করে দিক। মন থেকে আপনার জন্য এ দোয়াগুলোই এলো। মিথ্যা মহাপাপ, তাই মনে এক প্রকার, মুখে অন্য বললাম না। বড় যা রাগে তেড়ে এলো আমার নিকট। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এক হাত ধরা ছেলের, অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি।
এরই মাঝে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমার দুঃখ যেন বৃষ্টি হয়েই ধরণীতে নামছিল। নিজেকে ভীষণ অসহায় লাগছিল। ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদি, কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায়। 2 মাসের মেয়েটির মুখখানায় টিপটিপ বৃষ্টি পড়ছে। মেয়ে আমার কেঁপে উঠছে, ছেলেও কাঁপছে এ সময়ের বৃষ্টিতে। ঠান্ডা বাতাসে ছেলে আমায় জড়িয়ে ধরে শীতে উপরান্ত না পেয়ে এক ছায়ের দোকানে আশ্রয় নিলাম কোনো মতে। সেখানেও 10-12 জন লোকেরা চা পান করছে, টিভি দেখছে। লোকগুলো আমায় দেখে যেন অবাক হলো বেশ। এই বৃষ্টি বাতাসের বিকেলে 2 মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি, ব্যাপারটি অপ্রত্যাশিতই। আমি একা একটা মেয়ে, ভীষণ অস্বস্তি লাগছিল, আবার ভয়ও করছিল। ছেলেকে এক বেঞ্চেতে বসিয়ে দিলাম, ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম, সব জ্বালালাম তাকে। সে নেটওয়ার্ক প্রবলেম বলে কল কেটে দিল। আরেকজন বলল পরে কল দিচ্ছি, আরেকজন তো বলল সে নাকি দিশেই নেই। উপায় না পেয়ে কাছে ফিরে এক দূর সম্পর্কের বোনের বাড়ি গেলাম সরাসরি। ফোন দিলে সেও যদি মানা করে দেয়, এজন্য সরাসরি বাড়িতেই গেলাম। ততক্ষণে বৃষ্টিটা আর নেই, রয়েছে শুধু কনকনে বাতাস। বোনের বাড়ি গিয়ে কলিং বেল ছাপলাম। ওর বিশাল বাড়ি, 3 তলা বাড়ির পুরোটাতে ওরা স্বামী স্ত্রী ও একজন বাচ্চা থাকে। ভেবেছিলাম এখানে হয়তো একটু আশ্রয় পাবো। বোনের নাম রীতা। দরজা খুলে এই অবস্থাতে আমাকে দেখে রীতা ভ্রু কুঁচকালো। আমি বলি, আমায় একটু আশ্রয় দেব, অন্তত আমার এই দুধের শিশুর দিকে তাকিয়ে। আকাশ আমায় ডিভোর্স দিয়েছে। এই ঝড় বাদলের দিনে কোথাও একটু মাথা গোজার স্থান পাচ্ছি না। তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না। কথা দিচ্ছি 3-4 দিনের মাঝে কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব ওদের নিয়ে। আপাতত একটু থাকতে দেব না আমার, না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটাকে আর হয়তো বাঁচাতে পারবো না। রীতার হয়তো একটু মায়া হলো আমার উপর, বাড়িতে আসতে বলল। ও আগে আগে বাড়িতে প্রবেশ করলো। আমি ছেলের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করি। সবাই মাত্র দরজা পেরিয়ে ভেতরে ঢুকেছি, এমন সময় ওর স্বামীর প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। ঘরে দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। রীতাকে বকছে সে, বলছো কোন সাহসে তোমার বোনকে আমার বাড়িতে থাকতে দিলে? 3-3টে ফেট চালানো কম কথা নাকি? আমার কি রাজভাণ্ডার আছে নাকি তুমি জনদরদি হয়েছ? আমার বাড়ি এসব সমাজসেবা চলবে না। ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছে, তাতে আমাদের কি? ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে? আর দিলেও বা সহজে যাবে নাকি এ বাড়ি থেকে? ঘাড়ে বসিয়ে 3 জন মানুষকে খাওয়াতে কম খরচ নাকি? বাজার সদাই এখন আগুন বরাবর, সেখানে ওদের কি করে রাখবো আমি? নিশ্চয় তোমার বোন লোভে পড়ে এখানে এসেছে, এবার চুরি ডাকাতি করে আমাদের নিঃস্ব করে নিজের পেট চালাবে। আর শুনতে পারলাম না আমি ছেলের হাত ধরলাম। ঘর থেকে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল রীতা। আমি কিছু বললাম না, শুধু একটু হাসলাম। ছেলেকে নিয়ে মেয়েকে বুকে চেপে বাইরে বেরিয়ে এলাম। চোখ থেকে এবার টপ টপ পানি পড়ছে। ছোট পর্যন্ত বলতে ভাবলো না, অথচ এই মানুষটিকে আমি কম সাহায্য করিনি। রীতার যখন এর সঙ্গে বিয়ে হয়, ছেলেটা বেকার। রীতার সংসারের জন্য লুকিয়ে বাঁচিয়ে অনেক দিয়েছি আমি। দুনিয়াতে কেউ নেই আমার। দূর সম্পর্কের বোনটাকেই আপন মনে করতাম। বাড়িতে ফালা হাঁস মুরগির ডিম থেকে শুরু করে দুধ, ঘরের চাল ডাল পর্যন্ত দিয়েছি। ওর স্বামী ব্যবসা করবে, কিন্তু টাকা নেই। আমার কাছে হাত পাতে, নিজের জমানো টাকা দিয়ে। সেই টাকার অর্ধেক এখনও শোধ করেনি ওরা। আমার টাকায় ব্যবসা করে ওরা উন্নতি করেছে খুব, গাড়ি বাড়ি সহ সব করেছে। এতে আমি খুশিই হয়েছি। ওরা ভালো থাক, সুখে থাক, এটাই আমার প্রত্যাশা। আজ কিনা তারাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, একটি দিনের জন্য হলেও আশ্রয় দিল না। আমি একটা মেয়ে মানুষ, কতই বা খেতাম। 6 বছরের ছেলেটা আমার না জানি কত মন খেত। মেয়েটা তো দুধের শিশু, ওদের বাড়ির ভাত তো আর খেত না। ওদের বর্তমান বা সামর্থ্য তাতে আমার মতো 10টা মেয়েকে খাওয়ালেও পুরোবে না। বাড়িতে 4 জন কাজের মেয়ে, আমায় না হয় কাজের মেয়ে করেই রাখতো। কাজ করে খেতাম দুবেলা। বরাবরই আমি প্রবল আত্মসম্মান নিয়ে বেঁচেছি, পরের বোঝা হয়ে থাকতাম না কখনোই। এই চরম বিপদে একটু আশ্রয় ফেলেই হয়তো আমার ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম, কিন্তু সেই ধৈর্যটুকুও হলো না ওদের। কথায় আছে না, দন হলেই হয় না, মন বড় লাগে। ছেলের চোখে ধরা দিল আমার চোখের পানি। প্রশ্ন করলো, কাঁদছো কেন আম্মু? ঘুরতে যাব না আমরা আম্মু? শুধু বৃষ্টিতে ভিজছে কেন? আমার খুব ঠান্ডা লাগছে, চলো বাড়ি যাই। ঘুরতে যাব না আমি, আপুও ভিজে যাচ্ছে, চলো আপুকে নিয়ে বাড়ি যাই। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, কাঁদছি না বাবা, বৃষ্টির পানি পড়েছে চোখে, তুমি একটু কষ্ট সহ্য করো বাবা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এক বন্ধ দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালাম ছেলেকে নিয়ে।
নিজেকে যে কি পরিমাণ অসহায় লাগছে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি আবার শুরু হয়েছে, বড় বড় পোটাই পড়ছে পানি। এমতো অবস্থায় মেয়েকে নিয়ে ঘুরতে পারবো না আমি, তাই ছেলেকে বসিয়ে ছেলের কোলে মেয়েকে দিলাম। ছেলে আমার ঠিকভাবে কোলে নিতে পারছিল না, মাথা ধরছে তো পা ঝুলছে, আবার পা ধরছে তো ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। তবুও কোনো মতে ছেলের দু হাতে মেয়েকে জড়িয়ে দিয়ে বললাম, বোনকে এভাবে শক্ত করে ধরে রেখো, বোন ফেলে দিয়ে না, আপু ব্যথা পাবে, এখানেই বসে থাকবে, আমি আসছি একটু, আম্মুর কথা মনে রাখবে। আমি ছুটলাম, মেয়ের কান্নার শব্দও পাচ্ছি, হয়তো শক্ত করে চেপে ধরাই কাচ্ছে, কিন্তু মাথা আমার থামলে চলবে না, একটা ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, রাস্তায় রাত কাটানো সম্ভব নয়, আকাশের অবস্থাও ভালো না, রাতে জ্বর হবে নিশ্চিত। আশেপাশের ছোট্ট ভাড়িগুলোয় খোঁজ করতে লাগলাম, থাকার মতো একটি ঘর খুঁজছি। ভাড়া নিয়ে সেখানে উঠতে হবে, এই পরিস্থিতিতে অন্য কোথাও যেতে পারবো না আমি। মিনিট 10 খুঁজে একটা ঘর পেলাম, ভাড়া 700, 300 অগ্রিম নিল। টিনের ভাঙ্গা ঘর, দরজাটাও আধ ভাঙ্গা, ভেড়ার এক পাশে কাপড় আর প্লাস্টিক দিয়ে ডেকে রাখা, অজস্র নোংরা বিশ্রী গন্ধ ঘরে। সম্ভবত কুকুর বিড়াল থেকেছে সেখানে। বাথরুম বলতে একটা টিউবওয়েল আর একটা ভাঙা টয়লেট মাত্র, টয়লেটের আশেপাশে শাড়ি দিয়ে ডেকে দেওয়া, কিন্তু এই জায়গাটিকে স্বর্গ মনে হলো আমার। রাস্তার বৃষ্টিতে ভিজে মরার চেয়ে এই ঘরের এক কোণে আশ্রয় নেওয়া অনেক ভালো। আমি আবারও ছুট লাগালাম ছেলে মেয়েকে আনতে। অর্ধেক রাস্তা আসতেই দেখলাম আমার ছেলে মেয়েকে বুকে চেপে ওই বৃষ্টির মাঝেই দৌড়ে আমার দিকে আসছে, যেন খুব ভয় পেয়েছে সে। মেয়েটা ফড়া ফড়া ভাব, ছেলের পেছন 3টি কুকুর ধাওয়া করেছে, প্রাণপণে ছুটছে সে। আমার 6 বছরের ছেলেটা বোনকে বুকে চেপে প্রাণপণে দৌড়চ্ছে, পেছনে কুকুরগুলো তাদের ধাওয়া করছে। আমি দৌড়ে ছেলেকে জড়িয়ে দৌড়লাম। আমায় দেখে কুকুরগুলো উল্টো পথে চলে গেল। ছেলে ভয়ে কথা পর্যন্ত বলতে পারছে না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটা গগন বিদায়ী চিৎকার করছে, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আমার। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে ঝরিয়ে ধরে বলি, শান্ত হও বাবা, আম্মু চলে এসেছে, আর কোনো ভয় নেই তোমার। কুকুরগুলো কি তোমায় কামড়েছে? ধাওয়া কেন করলো তোমাদের? আমি জানি না আম্মু, আমি তো আপুকে নিয়ে বসেই ছিলাম, হঠাৎ কোথা থেকে কুকুরগুলো এসে আমাদের দিকে তেড়ে আসে। আমি ভয় পেয়ে আপুকে নিয়ে দৌড়েছি, আমার কোথাও লাগেনি। তুমি আর আমাদের রেখে যেও না, কেমন? আমার ভীষণ ভয় করছে। আমি ছেলের কপালে চুমু দিয়ে বললাম, আর ভয় নেই, আম্মু আছে তো, চলো আমরা নতুন বাড়ি যাই, আজ থেকে আমরা নতুন বাড়ি থাকবো। ছেলেকে নিয়ে সেই বাড়ির কাছে গেলাম, গিয়ে দেখি বাড়িওয়ালা দরজাতেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে এগিয়ে এলো সে, মেয়েকে কোলে নিয়ে বলল, বাহ, বাড়ি মিষ্টি মেয়ে তো তোমার, এমন ছান্দের টুকরা ছেলে মিষ্টি মেয়েকে কীভাবে ছেড়ে দিল তোমার স্বামী? আমি জবাব দিলাম না, কোনো উত্তর দেওয়ার মতো কোনো কথাও নেই। বৃষ্টি বেগ বাড়ছে ক্রমাগত। সময় নষ্ট না করে বাড়িওয়ালা খালার থেকে একটি জাটাছে এনে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। কি যে বিশ্রী গন্ধ! ঝাড় দিতে দিতে দুবার বমিও করেছি। কোনো মতে ঘরখানা পরিষ্কার করে ভাবতে লাগলাম, এই মাটির মেঝেতে দুটো ছেলে মেয়ে নিয়ে কি শুই কীভাবে? ভাঙ্গা বেড়ার ফাঁকগুলি বৃষ্টির পানি ছিটকে করে, অল্প সময়ের মাঝেই হয়তো ঘরটা কাদা কাদা হয়ে যাবে। আমার এমতো অবস্থায় বাড়িওয়ালা খালার হয়তো মায়া হলো কিছুটা। তার রান্নাঘর থেকে দুটো প্লাস্টিকের শট এনে দিল, ঘরের এক কোণে সেগুলো বিছিয়ে দিল। মেয়েকে নিয়ে বসলাম, খালার দিকে কৃতজ্ঞতা স্বরূপ তাকিয়ে বললাম, আপনাকে ভীষণ ধন্যবাদ খালা, এই বিপদের সময় আপনি আমায় সাহায্য করলেন। সে ফান্সি বিয়ে বলল, তা করলাম ঠিক আছে, বস্তা দুটো তুমি রেখে দিতে পারো, দুটো দাম হিসাবে আমায় 20 টাকা দিও। তোমার ছেলের খিদে পেয়েছে নিশ্চয়, সাথে তো কিছুই নেই তোমাদের, দোকানও সব বন্ধ, আমার ঘরে একটা রুটি আছে, দিয়ে যাও, খেয়ে নাও, ওটার দাম দিতে হবে না, সমস্যা নেই। তিনি চলে গেলেন রুটি আনতে। আমি শুধু জিম ধরে বসে রইলাম, বাবার মতো বিষয়টিও খুঁজে পাচ্ছি না। খালা একটাই রুটি আনলো সত্যি করে, তাও সেই রুটি প্রচণ্ড শক্ত ও পিঁপড়ে ধরা, না জানি কতদিন ঘরে রেখেছিল। রুটি দিয়ে চলে গেলেন তিনি। ছেলে কামড় দিয়ে রুটির এক টুকরো ভাঙতে পারল না, আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। বলল, এটা আমি খাবো না আম্মু, তুমি না দুপুরে বাড়িতে চিকেন রান্না করলে, রাতে খাওয়ার জন্য আমি চিকেন খাবো।
আমি বাড়ি নিয়ে চলো, চিকেন খেয়ে আবার এখানে আসবো। আমি কিছুটা কড়া গলায় বললাম, ওই বাড়ি আর আমাদের নয়, ওখানকার খাবার উঠে গেছে আমাদের ভাগ্য থেকে। আমি পানি এনে দিচ্ছি, তুমি ফোনের টর্চটা বাইরে ধরে রাখবে। মেয়েকে শুইয়ে দিয়ে বৃষ্টিতে ভিজে টিউবওয়েলের কাছে গেলাম। রুটির বাটিটি নিয়ে গেলাম পানি আনতে। এত শক্ত টিউবওয়েল যে ভুলে বোঝানো যাবে না। যত সাবসি নোংরা পানি বের হচ্ছে, সম্ভবত অনেক দিন ব্যবহার করা হয়নি এটি। প্রায় আধা ঘন্টা টিউবওয়েল সেপে স্বচ্ছ পানি বের করলাম। পেটের এক দিক ব্যথা করছে রীতিমতো। ছেলেকে সেই পানি দিয়ে রুটি টুকরো করে ভিজিয়ে খাইয়ে দিলাম। খেতে চায় না বেচারা, তবুও খেলো পেটের দায়ে। এবার ঘুমানোর পালা। ছেলে বলছো, কোথায় ঘুমাবো আমি? বালিশ নেই, বেড নেই, কোথায় ঘুমাবো? আমি সামান্য হেসে বলি, মায়ের কোলে মাথায় রেখে ঘুমাও, বালিশ লাগবে না। অবুজ ছেলে আমার তাই করলো। রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়ছে, সেই সঙ্গে প্রচণ্ড ঠান্ডা বাতাস। শরীর আমার কেঁপে কেঁপে উঠছে। এক সাইডের প্লাস্টিক কাগজের বেড়া উড়ে যাচ্ছে বাতাসে, বিদ্যুৎ চমকাচ্ছে সেই সঙ্গে। এদিকে জঙ্গল, ভাজের আলো স্পষ্ট জঙ্গল দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝো কোনো হিংস্র জন্তু ঘরে ঝাঁপিয়ে পড়ে। দোয়া দুরুদ যা পারি পড়ছি। ছেলে শীতে আমার বুকের মাঝে ঢুকে পড়ছে যেন। মেয়েটাকে বুকে চেপেই বসে আছে। হাত পা নিজেরই অবশ লাগছে। সারা রাত কেঁদেছি আমি। কোথায় দুতলা বাড়ি ছিল আমাদের, ছেলে মেয়ে আলাদা বেড, কত শৌখিনত ও সুন্দর ছিল জীবন। আজ কিনা সেই ছেলে মেয়ে দুটোই শীতে কাঁপছে। পোলাও মাংসের বিপরীত অন্যের দেওয়া শুকনো রুটি। মা হয়ে এত দুঃখ আর সহ্য হচ্ছে না আমার। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমায়। ভোর রাতে দুচোখ একটু লেগেছে আমার। সকালে খালার ডাকে ঘুম ভাঙে। পানি আর উঠতে দাঁড়াতে পারছি না আমি। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। একটানা সারা রাত বসে থেকেছি, তবু উঠালাম কষ্ট করে। খালা বলল, 20 টাকাটা নিতে এলাম। আমার আবার একটু বাজারে যেতে হবে। মনে মনে বলি, আমার এই 20 টাকার জন্য আপনার বাজার আটকে থাকবে? পার্স থেকে 100 টাকার একটি নোট বের করে দিয়ে বললাম, 20 টাকা আপনি রাখুন, আর আমার ছেলেটার জন্য একটা পাউরুটি এনে দেবেন। তিনি টাকাটা নিয়ে চলে গেল। ছেলেকে টিউবওয়েলের কাছে নিয়ে বললাম, মুখ ধুয়ে নাও, আজ আমরা বাড়ি যাব। ছেলে আমার মহা খুশি। আসলে বাড়ি যাব আমার কাগজপত্রগুলো নিতে। উনিও খুব একটা আশা ভরসা নেই। যদিও খুব একটা আশা ভরসা নেই, তবুও চেষ্টা করতে চাই। সামান্য এসএসসি সার্টিফিকেট নিয়ে কি কিছু সম্ভব? হাল ছাড়া যাবে না। চেষ্টা করলে ক্ষতি কি? খালা পাউরুটি এনে দিলেন, বাকি টাকা আমার হাতে দিলেন। আলিফ অর্থাৎ আমার ছেলে পাউরুটি খাইয়ে মেয়েকে ফিডিং করিয়ে রওনা হলাম। ব্যথা পা নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও গেলাম হেঁটে হেঁটে। বাড়ি গিয়ে দেখলাম পরিবেশ অন্যরকম। আকাশের পরনে লাল টকটকে পাঞ্জাবি, ক্লিন শেভ করেছে, চুল স্লাইড করে কাটা গায়ের কড়া পারফিউম। শাশুড়ির পরনে ওই নতুন শাড়ি, বড় যার হাতা কাটা ব্লাউজ, জর্জেট শাড়ি, মুখে ভারী মেকআপ। যায় 3 ছেলে মেয়ে, বড় বয়স ভালো, সে মেয়েটিও প্রচুর সাজ। হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হয় কলেজে পড়ে, এত স্টাইল। আমি দরজার কাছে দাঁড়াতেই আকাশ তেড়ে এলো। ছেলে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখো বাবা, আমরা চলে এসেছি। তুমি কি আমাদের মিস করেছ? আকাশ পশুর মতো আমার ছেলেটাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিল। ছেলে আমার কিছুই বলল না। এমন ব্যবহার সে আগেও পেয়েছে বাবার থেকে। আমি বললাম, বাবার মন খারাপ তাই এমন করছে, মন ভালো হলে তোমায় আদর করবে। ছেলে এবারেও তাই ভাবলো। দৌড়ে ঘরে চলে গেল আমাদের। শাশুড়ি মায় এগিয়ে এসে বলল, এই না বললে কাবিনের টাকা নেবে না, ঠিক ভিক্ষুকের মতো চলে এসেছ হাত পাততে। বড়জা তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, মা রোশনি, কখন হাড় এনে কুকুরটাকে মুখে ছুঁড়ে মারত। আমি চেঁচিয়ে বললাম, কুকুরটা আপনি? আপনার স্বভাবটাও কুকুরের মতো। আমি এখানে টাকা নিতে আসিনি, আমার কিছু কাগজপত্র রয়ে গেছে এখানে, সেগুলো নিতে এসেছি। আকাশ বিশ্রী ভাষায় বলল, কেন রে, তোর নতুন নাগর ধরতে যাবে নাকি? তোর কাগজ নেওয়াচ্ছি আমি। ঘর থেকে একটি ফাইল এনে সে এটাতে রয়েছিল সব। আমার চোখের সামনে সব পেপারসগুলো আগুন লাগিয়ে দেয়। বাতা দিতে গেলে বড়জা থাপ্পড় বসায় আমার গালে। তার মেয়ে রোশনি আমার চুল ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়ে কোলে আমার, কোনো মতে বাঁচি। আমি পুলিশের কাছে যাওয়ার কথা বলি। আকাশ হাসতে হাসতে বলে, যাবি যা, ছেলে মেয়ে দুটোকেই হারাবি।
বলবো তুই নোংরা নাগর নিয়ে বেগেছিলে। আমার দুজন মামা পুলিশ, কেস কীভাবে ঘুরিয়ে দিতে হয় তা আমার জানা আছে। আর থানায় গিয়ে কেস লড়তে টাকা লাগে। টাকা আছে তোর কাছে? তোর মুখের কথা কেউ বিশ্বাস করবে না। তোর বিপক্ষে আমি 100 জন দাঁড় করাবো। দেখি তুই পারিস কি করে। ছেলে মেয়ে দুটোই কেড়ে নেব আমি। এর কদিন পর শুনবি ছেলে পানিতে ডুবে মরেছে, মেয়ে হারিয়ে গেছে। তোর লজ্জা হয় না? নিজের সন্তানকে হত্যা করতে চাস? কিসের সন্তান রে? সন্তান করে আমার ভবিষ্যৎ নষ্ট করব নাকি? জীবনে কোনো এনজয় করতে পারিনি এসব ঝামেলা ফালতে গিয়ে, অথচ আমার জীবনে এখনো কত কিছু বাকি। আমি এসবের কথা চিন্তা করে আমার সুখ বিসর্জন দিতে পারবো না। এখন আমার ওড়ার সময়। মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার বউ হবে। আমার হবু শ্বশুর আমাদের হানিমুনের জন্য কানাডার টিকিটে করে দিয়েছে। এনজয় করবো সুন্দরী বউ নিয়ে। সারা জীবন বসে যাওয়ার জ্যাকপট পেয়ে গেছি আমি। আমার শ্বশুর আমার মুখ দেখে আইফোন দিয়েছে। বিয়েটা হবে সবচেয়ে বড় সেন্টারে। কত নামি দামি লোক আসবে জানিস? তোর সঙ্গে থাকলে এসব পেতাম? সারা জীবন গাদার খাটুনি খেটে তোদের ফালতে হতো। আমার জীবনে শখ আহ্লাদ ছিল না, এবার আমি শখ পাবো। তোর মতো কাপুরুষের শেষ পরিণতি যেন ভয়ঙ্কর হয়। আমি তোর নিয়ে ফিরবো অবশ্যই, তোর চেয়ে দ্বিগুণ ধনী হয়েই ফিরবো। এই এতিমের ভাগ্য সে নিজেই এবার পরিবর্তন করবে। যেন মরিচিকের পেছনে তুই ছুটছিস, তা তোকে ধ্বংস করে দিবে। আজ আমি এতিম বলে আমায় রাস্তায় ছুড়ে ফেলে দিলি না? একদিন সময় আসবে এই এতিমের পায়ে পড়বি তুই। আবর্জনা বলে সেই সন্তানদের মেরে তাড়িয়ে দিলি। সেই সন্তানের জন্য হাহাকার করবি তুই। জীবনে অর্থ পাবি, কিন্তু সুখ শান্তি পাবি না তুই। আকাশ বলে টাকা থাকলে সুখ আপনা আপনি আসবে। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, ছোট থেকে মায়ের আদরও পায়নি। আপনাকে মা বলে ডেকেছি। বড় বৌমার টাকার কাছে আজ আমায় ধ্বংসের দিকে ঠেলে দিলেন। এ পথ থেকে উঠবো আমি অবশ্যই। ভাববেন না মরে যাব। আপনাদের চূড়ান্ত পরিণতি দেখতে আমাকে বেঁচে থাকতেই হবে। দেখবেন শেষমেশ সেই নাতি একমাত্র অবলম্বন না হয়। যেদিন আমার সময় আসবে একইভাবে আকাশকে ছুঁড়ে ফেলবো আমি। ওদিকে আমার ছেলেটা নিজের বাড়ির টেবিলের মনে করে এক গ্লাস জুস হাতে নিয়েছে সবে। আকাশ দিয়ে যে ছেলের হাত থেকে সো মেরে গ্লাসটা কেড়ে নেয়। বাচ্চার হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। মাটিতে পড়া হাঁটু ছিলে কান্না করতে লাগে আমার ছেলে। আমার সইতে না ফেরে একটি ইটের টুকরো উঠিয়ে আকাশকে নিক্ষেপ করি। আকাশের হাতে লাগে তা। শাশুড়ি মা চিৎকার করতে লাগে, আমি নাকি তার বাড়ি এসে তাদের মারধর করছি। প্রতিবেশীরা এগিয়ে আসে। আমার হাতে আরেকটি ইট ছিল তখন। বড় যা আর 8 বছরের ছেলে ও মেয়েকে হাতে আঁচড় কেটে রক্ত বের করে বলে, আমি নাকি তার ছেলে মেয়েকে মেরে রক্তাক্ত করেছি। ওদের বাড়ির দলিল পুড়িয়ে দিয়েছি, আকাশকে ইট মেরেছি, শাশুড়ি চুল ধরেছি। এসব করেছি কাবিনের টাকার জন্য। তারা নাকি কালই আমায় টাকা দিত। আমি আজ চাইতে এসে তাদের মেরেছি। কজন মহিলা তো বিশ্বাস করেই নিল সবটা। আমায় বের করে দেওয়ার পর তারা এলাকাতে ছড়িয়েছে আমি ঝগড়া করে প্রেমিকের সঙ্গে চলে গেছি। বাচ্চা রেখে প্রেমিককেও আমায় তাড়িয়ে দিয়েছে। আমার দেওয়া দুঃখ নাকি সইতে না পেরে আকাশকে আজই জোর করে বিয়ে দিচ্ছে আমার বড় যার বোনের সঙ্গে। মহিলাগুলো ওদের কথাই বিশ্বাস করেছে, কেননা আমার শাশুড়ি শুরু থেকেই আমার নামে নিন্দা করতো, মিথ্যে বলতো তাদের কাছে। এদিকে আমি তেমন বাড়ি থেকে বের হতাম না, আর তাদের সাথে কথাও বলতে দিত না আকাশ। তাই সত্য কখনো সামনে আসেনি। আমায় নিয়ে চিৎকার শুরু হলো। খুনি ডাকাত থেকে শুরু করে যা তা বলতে লাগলো আমায়। 2-3 জন আবার আমার পক্ষেই বলছে, বলেই বা লাভ কি? আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একবার বাড়ি ভীষণ ভালো, তিনি নামাজি ফর্দওয়ালি একজন নারী। আমার সঙ্গে তারই একটু কথা হতো। সে জানতো আমার অবস্থা সম্পর্কে। তিনি আমার পাশে দাঁড়ায়, ছেলেকে উঠিয়ে কোলে নেয়, আমাকে নিয়ে তার বাড়ির আঙ্গিনায় নিয়ে যায়। একটা চেয়ারে বসিয়ে বলে, তন্নি, তুমি চলে যাওয়ার পর তোমার শাশুড়ি কেঁদে কেটে সবাইকে মিথ্যে রটিয়েছে। তুমি নাকি পরপুরুষের সঙ্গে বহুবার ধরা পড়েছ, এবং তোমার মেয়েও নাকি আকাশের সন্তান না। আরও অনেক কথা হয়েছে। তোমার শোকে নাকি আকাশ ভাই মরতে যাচ্ছিল। সে তোমাকে ভীষণ ভালোবাসত, তুমি তাকে ঠকিয়েছ। তোমার বড় যা তখন জনদরদি সেজে বলেছে আর অবিবাহিত বোনের সঙ্গে আকাশ ভাইয়ের বিয়ে দিয়ে আকাশ ভাইয়ের সম্মান বাঁচাবে। আসলে এগুলো সবই মিথ্যে। আকাশ ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ে দিতে এত কিছু করেছে সে।
তোমাদের স্বামী স্ত্রীর মাঝে বাঙ্গন সেই ধরিয়েছে, যা হওয়ার হয়েছে, তোমায় ঘুরে দাঁড়াতে হবে বোন। আমি চাইলেই আমার কাছে রাখতে পারবো না তোমাদের। আমিও একজনের সংসারে অধীনস্থ, তাদের মতো ছাড়া কিছু করা সম্ভব নয়। তবে তোমায় একটা সাহায্য করব। তিনি 3টি ব্যাগ এনে আমার হাতে ধরিয়ে বললেন, এগুলোতে তোমার আর বাচ্চাদের পোশাক আছে। আকাশ ভাইয়ের মা সব ফেলে দিয়েছে যাতে নতুন বউ এলে কোনো সমস্যা না হয়। আমি সব তুলে এনে গুছিয়ে রেখেছি। তাড়াহুড়োর মাঝে ওরা 1000 টাকাও ফেলে দিয়েছিল না দেখে। সম্ভবত এই টাকাটা তোমার গোছানো, তোমার মেয়ের জামার ভাঁজে ছিল, তাই তারা দেখেনি। আমি টাকাগুলো সহ সব কিছু দিয়েছি এই ব্যাগের সঙ্গে, কিছু হাঁড়ি পাতিলও দিয়েছি। তোমার এই কঠিন সময়ে এসব কাজে লাগবে। শূন্য হাতে হাতিয়েছো তোমায়, পূর্ণ হাতে ফিরবে। এই এলাকাতে আর কখনো এসো না তুমি। কজন ছেলেকে লেলিয়ে দিয়েছে ওরা তোমার পিছে, তোমায় এখানে দেখা মাত্র যেন সর্বনাশ করে। আমি আড়াল থেকে এ কথা শুনেছি, কিন্তু প্রমাণ নেই কাছে। ছেলেগুলোকেও চিনি না, তাই কিছু করতে পারলাম না। তুমি ছেলে যাও দ্রুত, কেউ দেখলে আবার ঝামেলা করতে পারে। খাবার আছে ব্যাগে, আর কিছু ঔষধ। ছেলেকে খাইয়ে দিয়ে নিজেও খেও। আমি এক হাতে ভাবিকে জড়িয়ে ধরে সে একটা রিক্সা ডেকে আমাদের উঠিয়ে দেয়। আকাশ আমার চোখের সামনে দিয়ে বিয়ে করতে চলে যায়। কি হাসি তার মুখে। ছেলে নিয়ে রিক্সাতে বসে এই দৃশ্য দেখি আমি। ছেলে বাবা বাবা বলে পিছু ডাকে কতবার, আকাশ ফিরেও তাকায় না। অভিমানে ছেলে আমায় বলে, বাবা বাজে বাজে। বাবা, আমি আর কোনোদিন বাবার কাছে যাব না, ওই বাড়িতেও আর আসবো না, চিকেনও আর খাবো না। আমি তোমার সঙ্গে ওই নোংরা ঘরেই থাকবো আম্মু। ছেলেকে নিয়ে বাড়ি এলাম। রিক্সাওয়ালা ব্যাগগুলো নামিয়ে দিল। আমি ভাড়া দিতে চাইলাম, তিনি নিল না। বলল, তোমার কাছে টাকা নিয়ে নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না মা। আমি তোমার ভাবার বয়সে সাহায্য না করতে পারি, ভালো তো চাইতে পারি। তোমার জন্য দোয়া রইল মা। ওই ধনীদের মুখের উপর জবাব দিতে হবে তোমায়। এ কথা বলে তিনি চলে গেলেন। ব্যাগ নিয়ে ঘরে রেখে মেয়েকে ছেলের কোলে দিয়ে মুখে একটু পানির জাপটা দিলাম। ঝড় বয়ে গেছে আমার মনের উপর দিয়ে। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে আসছি, এমন সময় দেখলাম খালা আমার ব্যাগপত্র সব খুলে খুলে দেখছে। ব্যাগ থেকে টাকা বের করে গুনছে। আমি ভীষণ অবাক হলাম। আমার টাকা সেই গুনছে কেন? আমায় দেখতে টাকাগুলো ব্যাগে রেখে বলল, এতগুলো জিনিস কোথায় ফেলে গেছিলে? তো স্বামীর বাড়ি থেকে কাগজপত্র আনতে। এত টাকা, নতুন জামা কাপড় কই থেকে পেলে? তোমার স্বামী তো তোমাদের খালি হাতে বের করে দিয়েছে। এগুলো নিশ্চয়ই তারা দেয়নি, দিলে কালই দিত। তাহলে এগুলো ফেলে কই? চুরি টুরি করে আনলে নাকি? বাড়িওয়ালা খালা আমার অবর্তমানে আমার ব্যাগ দেখছে, আমার টাকা গুনছে, আমাকেই বলছে চুরি করে এনেছি কি না। বিষয়টি আমার কেমন যেন লাগলো। এগিয়ে এসে জবাব দিলাম, চুরি কেন করব খালা? এগুলো আমার আর আমার বাচ্চাদের জামা কাপড়। আমার স্বামী নতুন বিয়ে করছে, তাই ফেলে দিয়েছিল সব। এক প্রতিবেশী ভাবি উঠিয়ে রেখেছিল, আর টাকাগুলো আমার নিজের জমানো। আমি হাঁস মুরগি কবুতর পালন করতাম, সেগুলো ডিম বিক্রি করে এই টাকাগুলো জমিয়েছিলাম। খালা আর কিছু বলল না, উঠে দাঁড়িয়ে কি যেন ভাবলেন। এরপর বললেন, তুমি হয়তো জানো না, আমার 2 ছেলে বিদেশে থাকে। তুমি এলে ঝড় বৃষ্টির রাতে, নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই ছেলেদের জানাতে পারিনি বিষয়টি। আজ বললাম। ছেলেরা আমায় প্রচুর বকাবকি করছে, বলছে পুরো মাসের ভাড়া অ্যাডভান্স না দিয়ে কেন ভাড়া দিয়েছি তোমায়। শহর দিয়ে বাকি 2-3 মাসের ভাড়া আগে নিয়ে নেয়। আমি আবার অত নিষ্ঠুর মানুষ না। তোমার খারাপ সময় চলছে, তাই মায়া হয়ে ভীষণ। 300 টাকা দিয়েছ, বাকি 400 টাকা দাও এখন। আমার আবার সবজি কিনতে হবে। এর কথা শুনে আমার এক মন বলে উঠল, যেই না গড় তার আবার অ্যাডভান্স। পরক্ষণে নিজের মনকে বোঝালাম, গড় যেমনই হোক, এটাই বর্তমানে আমার ঠিকানা। আমার বিপদে সাহায্য করেছেন তিনি, আমি আশ্রয় দিয়েছেন, তাই ছোট করা উচিত না। একটা 1000 টাকার নোট হাতে দিয়ে বললাম, এখান থেকে রেখে দিন, বাকি 600 টাকা ফিরিয়ে দিয়ে যাবেন। তিনি টাকাটা ঘুরে ফিরে দেখলো। এরপর বলল, আচ্ছা তন্নি, তুমি কি লাইট নেবে? একটা ঘরের ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকবে, লাইট একটা প্রয়োজন। আমি লাইট দেব, লাইন করা আছে কারেন্টের, শুধু লাইট এনে লাগিয়ে দিলেই হবে। বিল হিসেবে তুমি আমায় মাসে 500 টাকা দিও। এইখানে থেকে তো 600 ফেরত পাবে। আমি বরং পুরো টাকাটাই নিয়ে নেই, 500 কারেন্ট বিল, 100 লাইট কেনার টাকা।
তোমার উপকারই হবে, ভেবে দেখতে পারো। এই মুহূর্তে আমি ভীষণ অভাবের মাঝে আছি খালা। ওই 1000 টাকা আমার কাছে লাখ টাকার সমান। একদিকে 1000 টাকা খরচ করার মতো পরিস্থিতি নেই আমার। আর সামান্য একটা লাইটে 500 টাকা কারেন্ট বিল কখনোই হয় না। 150 টাকা 200 হলেও তা হয়। আমি আপনাকে 200 টাকার বেশি দিতে পারবো না। লাইটের জন্য 100 দেব, সমস্যা নেই। এতে যদি হয়তো দিন, না হলে অন্ধকারেই থাকবো ছেলে মেয়েদের নিয়ে। জীবন আমার এমনিতেই অন্ধকারে ছেয়ে গেছে। একটা বাতি দিয়ে কি আর জীবনের আলো ফিরে পাবো? তিনি আবারও বললেন, ঠিক আছে, অত কথা বলতে হবে না, 200 টাকাই দিও। মাঝে মধ্যে 50, 100 বেশি দিও। তুমি বাবা খুব হিসেবে, আর একটু কিপটে স্বভাবেরও। এত হিসেব করে জীবন চলে নাকি? আমি আর জবাব দিলাম না কোনো। খালা চলে গেল। ফেরত টাকা একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিল। ছেলের খিদে পেয়েছে, সেই কোন সকালে একটা পাউরুটি খেয়েছে, বাবার কাছে গিয়েও খেয়েছে, তবে সেটা মার। আমার কাছে খাবার চাইলো, ব্যাগে ভাবি কিছু খাবার দিয়ে দিয়েছিল, মুরগির মাংস আর ভাত। মাংস দেখে ছেলে আর খাবে না। মাংস ভাত খেতেই বাবার কাছে গিয়েছিল, বাবা মেরে তাড়িয়ে দিয়েছে। এখন যদি আবার এখানে এসে বাবা মারে তাকে, আমি ছেলেকে বুঝিয়ে নিয়ে বলি, কেউ মারবে না, আম্মু বেঁচে থাকতে আর কেউ কিছু বলবে না, তুমি নিশ্চিন্তে খাও। ছেলেকে খাইয়ে দিয়ে বাকিটা বাটিতেই রেখে দিলাম, রাতে আবার খাওয়াবো বলে। বিকেল হলো, খালা দৌড়ে এলো আমার ঘরে, হাঁপাতে হাঁপাতে বলল, 500 টাকা ধার দেও তো তন্নি, খুব দরকার আমার, কিস্তির টাকা শর্ট, পরে দিয়ে দেবো তোমায়। আমি ভেবে ফেললাম না কি বলবো। প্রথমবার ধার চাইতে এসেছে, না দিলেও কেমন যেন দেখায়। দিলাম টাকাটা। সন্ধ্যা হলো, মেয়েকে কোলে নিয়ে ঘরের এক কোণে বসে রইলাম। ছেলে খেলছে ঘরেতে। কি ছিল আমার জীবন, আর কি হয়ে গেল? ছোট থেকে মা বাবার ভালোবাসা পায়নি। বাবা মারা গেছেন আমার জন্মের 2 মাস আগে। মা জন্ম দিতে গিয়ে সেই থেকে লোকে আমায় অপয়া বলেই জানে। কিন্তু এখানে আমার কি দোষ? জন্ম মৃত্যু কি মানুষের হাতে থাকে? লোকে দোষ দেয় আমাকে, অথচ লোকে বোঝে না আমিও যে বাবা মা হারালাম। তারা থাকলে হয়তো আমার জীবনে এত করুণ পরিণতি হতো না। আসলে এতিমের কোনো মূল্য নেই এই সমাজে। আমার কপালেই ফেলেও আমার বাচ্চা দুটো, বাবা থেকেও নেই। রাজপ্রাসাদ বড় হওয়া বাচ্চা দুটো আজ ভাঙ্গা ঘরে দুঃখ কষ্টে দিন পার করে। সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা বোঝা বড় দায়। আমার ভাবনা শুধু ছিল মেয়ের কান্নার আওয়াজ। খিদেতে কাঁদছে বেচারা, খাওয়াতে চাইলাম কিন্তু পারলাম না। খাবার না পেয়ে মেয়ে আরো দ্বিগুণ চিৎকার করছে। কাল থেকে না খেয়ে আমি। সকালে 1 টুকরো পাউরুটি মুখে দিয়েছিলাম শুধু ছেলের থেকে। আমি না খেলে আমার বাচ্চাটাও অভুক্ত থাকবে। এদিকে আমার কোনো খিদে নেই, খিদেরা যেন মরে গেছে। মনকে স্থির করলাম, ওই পাষণ্ডের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। খেতে হবে, আমার মেয়ের জন্য হলেও খেতে হবে। খাবারের বাটি খুলে ছেলেকে নিয়ে বসলাম। আগে ওকে খাইয়ে নিয়েছে, দিয়ে অবশিষ্ট একটু খাবার থেকে নিজেকেও কয়েক লোকমা খেলাম। এরপর শুয়ে পড়লাম, মেয়েকে খাইয়ে শান্ত করলাম। ছোট কম্বল বিছিয়ে বাচ্চা দুটোকে রাখলাম। আমি খালি শটের উপর মাঝরাতে ছেলের প্রচণ্ড চিৎকার ঘুম ভাঙলো। লাইট জ্বালানোই ছিল, খালা লাইট লাগিয়ে দিয়েছিল। দেখি ঘরের এক কোণে একটা কুকুর শুয়ে আছে। ছেলে চিৎকারে আমি সহ কুকুর দুটোই জেগে গেছে। কুকুরটা চিৎকার করে ডাকছে। ছেলে ভয়ে আমায় জড়িয়ে তুললো। চারপাশে তাকিয়ে যা বুঝলাম, ভাঙ্গা দরজা বেদ করে এসেছে কুকুরটা। এটা হয়তো তারই আশ্রয়স্থল ছিল আগে। বেচারারও দোষ নেই। আমি খালি হাতে কুকুর তাড়াতে চাইলাম। ভয় পেয়ে কুকুরটি দিশাহীন হয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। কখনো মাথার উপর দিয়ে লাফ দিচ্ছে, কখনো দিয়ে আসছে। কি বিভীষিকাময় রাত বলে বোঝানো যাবে না। ভয়ে আমি নিজেই শেষ। ছেলে মেয়ের বুকে চেপে কাঁদতে আরম্ভ করলাম। কি করবো বুঝে উঠতে পারছিলাম না। এক সময় আমার কান্না দেখে কুকুরটি থামলো। প্রাণী হলেও মায়া আছে হয়তো। আবারও ভয়ে পড়ে আগের স্থানে। এবার আর আমি কুকুর তাড়ানোর চিন্তা করলাম না। মনে ভয়ের জাগরণ হয়েছে। ছেলে কাঁপছে রীতিমতো। আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আম্মু কুকুরটা কামড়ে দেবে না তো? আমি ভীত গলায় বলি, চুপচাপ শুয়ে পড়ো, ওকে বিরক্ত করো না। ওকে কিছু না বললেও আমাদের ক্ষতি করবে না। বাকি রাত নির্ঘুম কাটালাম মা ছেলে। ছেলে একটু পরপর উকি দিয়ে দেখে কুকুরটা গেছে কিনা, তাকিয়ে আছে কিনা। ভয়ে আমি নিজেও তটস্থ ছিলাম সারা রাত। বাচ্চা দুটোকে নিয়ে একা ঘরে, তার মাঝে আবার এই কুকুর। ভোরে রাগ দিয়ে কুকুরটি চলে গেল নিজ থেকেই। ছেলে আবার আমার তখন ঘুমায়, আমায় ছাড়ে না। তবুও ভয় আটকে গেছে ভেতরে। সময়ের সঙ্গে সঙ্গে ছেলের গা কেঁপে উঠে এলো জ্বর।
ছেলে ঘুমের ঘরে বলে, আম্মু বাবার কাছে যাব, চিকেন খাবো, ভালো বিছানায় থাকবো, কুকুর আমায় খেয়ে নেবে। ছেলের কথা শুনে আকাশের প্রতি আমার চরম ঘৃণা অনুভব হলো। সে নিজে হয়তো ভালো খাবার খাচ্ছে, নরম বিছানায় ঘুমাচ্ছে, অথচ ওর ছেলে দুবেলা খাবারও পাচ্ছে না, কুকুরের সাথে একঘরে ঘুমাচ্ছে। খালি মেঝেকে পাতলা চটে শুয়ে ছেলের মাথার একপাশে ফুলেও গেছে হালকা। এদিকে মেয়েটাও কাঁদছে, মেয়েকে কোলে নিয়ে হাঁটলে ছেলে কাঁদছে, আবার মেয়েকে নিচে রেখে ছেলেকে নিলে মেয়ে চিৎকার করছে। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে আমার, পাগল পাগল লাগছে। দূর রাত হলো তেমন ঘুম হয়নি আমার, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এরই মাঝে উদয় হলো খালা, আমায় দেখে বলল, সে কি তন্নি, রাতে ঘুমাওনি? তোমার ঘর থেকে কাল চেঁচামেচির আওয়াজ পেয়েছি, তোমাদের মা ছেলের কান্না শুনলাম, কি হয়েছিল? কেমন মানুষেরা, কান্না শুনেও একটাবার এগিয়ে এলো না। আমি বলি, খালা এ ঘরে থাকা যাবে না, রাতে ঘরে কুকুর ঢুকে পড়েছিল, ছেলেটা খুব খুব ভয় পেয়েছে, ভয়ে জ্বর চলে এসেছে, দরজা এবং পেছনের বেড়াটি মেরামত প্রয়োজন। ঝড় বাতাসের দিনে প্লাস্টিক কাগজ উড়ে যায়, পেছনের জঙ্গল দেখা যায়, সাপ পোকামাকড় ঘরে চলে আসতে পারে, আপনি একটা ব্যবস্থা করে দিন, আমি বাড়ি আপনার। তিনি অবাক স্বরে বলেন, ও মা, সে কি, বাড়ি আমার হলেও ঘর তো তোমার, ঘরের সব দায়িত্ব তোমার, তুমিই এখানে থাকবে, তাই সারার দায়িত্ব তোমার, টাকা আছেই তো তোমার কাছে, এগুলো দিয়ে সারিয়ে নাও। আমি বাপু কোনো টাকা খরচ করতে পারবো না, না হলে এমনি থাকতে হবে, আর না হলে অন্য কোথাও দেখতে পারো, কিন্তু অ্যাডভান্সের টাকা, কারেন্টের টাকা আমি দিতে পারবো না, ওগুলো খরচ হয়ে গেছে। মনে মনে ভাবলাম, এর সঙ্গে ঝামেলা করে লাভ নেই, এই মুহূর্তে অন্য কোথাও যাব কি করে, ছেলেটারও জ্বর খুব, এর চেয়ে ভালো আমি নিজে হালকা পাতলা সারিয়ে নিই, থাকবো তো আমি, না সারলে ছেলে মেয়ে নিয়ে বিপদে হয়ে যাবে। বললাম, ঠিক আছে, আপনি তাহলে আমার বাচ্চা দুটোকে রাখবেন, আমি বাজারে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনবো, আগে ছেলেকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে যাই। তিনি রাজি হলেন। আমি ছেলেকে পাউরুটি কিনে খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে বাজারে গেলাম। আকাশকে দেখলাম নতুন বউ নিয়ে শপিং করছে বড় মল থেকে। আমি বাইরে ফুটপাতে তখন পুরনো কাঁথা কম্বল দেখছি। তার পাশের মেয়েটিকে আমি চিনি, আমার বড় জাত ছোট বোন, নাম রিঙ্কি, দামি শাড়ি কিনেছে তারা। মেয়েটি পরেছে জিন্স টপ। আকাশকে যেন চেনাই যাচ্ছে না, মুখে হাসি, চেহারায় চকচকে ভাব। দু বাচ্চার বাবা, তাকে মনেই হচ্ছে না। বউ নিয়ে এদিক সেদিক ঘুরে ড্রেস কিনছে নিত্য নতুন। বুকের মাঝে সাফা কষ্ট অনুভব করলাম, সরে এলাম সেখান থেকে। আকাশ আমায় দেখলো, বউ নিয়ে শপিং মলের বাইরে এলো সে। রিঙ্কি মেয়েটা আমায় চেনে, অপমান করতে আকাশকে বলল, খুচরো টাকা থাকলে দাও তো আকাশ, ভিখারিকে দান করি। আকাশ বলে, আহ শোনা, হাতে কেন দান করবে, মুখে ছুড়ে দাও। রিঙ্কি আমার দিকে এগিয়ে আসে টাকা নিয়ে, শেষ সিঁড়িতে পা রাখতে পা পিছলে পড়ে যায় দপাস করে। আশেপাশের লোকেরা সব উচ্চস্বরে হাসতে লাগে। বেচারা রিঙ্কি অপমানে মুখটা ছোট করলো। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, উপরে একজন আছেন রিঙ্কি, যিনি সব দেখেন, অন্যের জন্য গর্তে খুললে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। রিঙ্কির আগে সোয়াল শক্ত করলো, আমি ফাত্তা দিলাম না, হন হন করে হেঁটে নিজ গন্তব্যে চলে গেলাম। এক পুরনো তোষক চোখে পড়ে আমার, মনে মনে ভাবি, ছটের উপর বাচ্চা দুটো নিয়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, নিচে মাটির মেঝে থেকে ঠান্ডা উঠে প্রচুর, একটা খাট বা চকি কিনতে গেলে হাত পুরো খালি হয়ে যাবে, এর চেয়ে বরং একটা তোষক নেই কমের মধ্যে, ছটের উপর ফেরে বাচ্চা দুটো নিয়ে থাকলে ঠান্ডা কম লাগবে। যেই বাবা সেই কাজ। দোকানটিতে গেলাম, মালপত্র তেমন নেই, শুধু একটা তোষক, দুটো কাঁথা, মোটা একটি কম্বল আর কিছু প্লাস্টিকের মোটা শট, প্রত্যেকটি ভীষণ নোংরা, ধুলোবালি জমা, ইঁদুরে কাটা, পোকায় ধরা, হয়তো অনেকদিন ফেলে রেখেছিল। আমি বললাম, ভাই একটা তোষকটা বিক্রি করবেন? দোকানদার আমার দিকে ব্রু কুচকে তাকালো, জটপট জবাব দিল, না, এসব ছেঁড়া ফাটা, আর কে নেবে, দোকান ছেড়ে দেবো আজ, তাই গোডাউন খালি করছি, এগুলো অনেক আগেকার, বিক্রি হয়নি, দেখে বুঝছেন না অবস্থা কি, ফকির টকির ফেলে দিয়ে দেবো সব। আমি আমতা আমতা করে বলি, কিছু মনে না করলে এগুলো আমায় দিতে পারেন, টাকা দিয়ে কম বেশি করে কিনে নেব আমি, আসলে আমি খুব বিপদের মাঝে আছি। তিনি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, দেখে নিন কোনগুলো নেবেন, দোকানের ভেতর ঢুকুন। আমি তাই করলাম। তোষক দুটি, কাঁথা, কম্বল, শটগুলো, দুটো বালিশ সবই নিতে চাইলাম। অবশিষ্ট ছিল শুধু একটি মশারি, তাহলেই হবে সম্পূর্ণ দোকান খালি। দাম জিজ্ঞেস করলাম এবার। তিনি বললেন, দেখো বোন, এগুলো তো আমি দান করে দিতাম, তুমি নিতে চাইলে তাই দিলাম, তুমি মশারি সহ সব নিয়ে যাও,
টাকা আমায় দিতে পারো, আমার যাওয়ার ভাড়া হয়ে যাবে। আমি কৃতজ্ঞতা স্বরূপ তার দিকে তাকালাম। এতগুলো জিনিস হিসেবে দাম তেমন চাইনি। টাকা দিয়ে সব জিনিসগুলো একটা ভ্যানে উঠালাম। পাশে একটি বিরিয়ানির দোকান দেখলাম। ছেলে আমার ভীষণ পছন্দ করে বিরিয়ানি। শুকনো পাউরুটি কিনে আর জ্বরের বাচ্চাকে কতক্ষণ খাওয়াবো? রান্নার সব কাল কিনবো টুকিটাকি করে। আজ এগুলোই সব সরিয়ে নেই। তাই 2 প্যাকেট বিরিয়ানি নিলাম সঙ্গে। ভ্যানে উঠলাম। যাওয়ার পথে কিছু টিন কিনলাম। বাড়ি ফিরে খালাকে ডেকে ধরাধরি করে সব নামিয়ে নিলাম। খালা বলল, থাকবে যেহেতু টয়লেটটাও সারিয়ে নাও, বৃষ্টির দিনে সমস্যা হবে। আমি রাজি হই। তিনি আমায় নিয়ে এক লোকের বাড়ি গেলেন। বাঁশের তৈরি পুরনো ভেড়া ও বাঁশ বিক্রি করে সে। বেছে বেছে কখান ভেড়া ও বাঁশ কিনে আনলাম ভালো দেখে। যেতে যেতে বললাম, মিস্ত্রি ডাকার টাকা নেই আমার কাছে। আপনি সারিয়ে তো দিলেন না, হাতে হাতে ধরে দেবেন, দুজন মিলে কাজগুলো করব। সমস্যা নেই, সামান্য কাজই তো। সে 2টো ছেলে ডেকে আনলেন। অল্প বয়সের 2টো ছেলে। ওদের বাবা মিস্ত্রি, কাজ ওরাও জানে। নিজেদের বাড়ি থেকে সরঞ্জাম এনে আমার কাজগুলো করে দিল। হাতে হাতে ধরেছি আমি আর খালা। এর মাঝে আমি বাইরে থেকে মাটি উঠিয়ে ঘরটায় মাটির ফলেপ দিয়েছি। কোনা দিয়ে মাটির ডিবি মতো দিয়েছি। ধুল ঝেড়েছি। আমার আনা সেই তোষক কম্বলগুলো রোদে দিলাম। খালা বলল, এই ছেঁড়া কাটা টাকা দিয়ে কেন আনতে গেলে? এসব কি করবে? ব্যবহার না করলে আমায় দিয়ে দিও, কেটে রান্নাঘরে পাপোশ বানাই। ব্যবহার না করলে কি আর টাকা দিয়ে কিনে আনি খালা? সবই আমার লাগবে। কিন্তু এই পুরনো কম্বল কেন এনেছো? কেমন নোংরা দেখতে। শীত তো পড়েনি এখনো, শুধু শুধু টাকা নষ্ট করছো। আমি তার দিকে তাকিয়ে বললাম, শীত পড়তে আর কত দেরি? মাসখানেক পর ঠান্ডা পড়তে শুরু করবে। পুরাতন হোক সমস্যা নেই, নতুন ব্যবহার করার সামর্থ্য আমার নেই। তিনি আর কিছু বললেন না। আমি কাঁথাসহ শর্টগুলো ধুয়ে দিলাম। আলগা ময়লা সব উঠে গেছে। কাঁথাটা ছেঁড়া অংশ সেলাই করলাম ভেজা অবস্থাতেই। কম্বল আর তোষক রোদে দিলাম। কড়া করে রোদে শুকালাম। এর মাঝে মাঝে ঝেড়ে পরিষ্কার করেছি। ভেজা কাপড় দিয়ে উপরে মুছেছি। এফিট ওফিট করে শুকিয়েছি। ছেলেগুলোর কাজ ততক্ষণে শেষ। টিন দিয়ে এক পাশ আটকে দিয়েছে। দরজাটা ভাঙা অংশ মেরামত করে দিয়েছে। টয়লেটের চারপাশে বাঁশের ভেড়া আর বাঁশ দিয়ে ডেকে দিয়েছে। আমি আর আমার ছেলেটাও সাহায্য করেছি ওদের। খালাও হাত লাগিয়েছে। খালি হাতে ওদের বিদায় দিতে চাইলাম না। দুজনকে 300 টাকা দিয়ে বললাম, এর বেশি আপাতত আমার সামর্থ্যে নেই বাবা, পরে কোনো দিন দেব। তোমাদের মন খুলে দোয়া করলাম। জীবনে অনেক বড় হও। ছেলেগুলো টাকা পেয়ে ভীষণ খুশি। বয়স কম কিনা। আমি টিউবওয়েল পরিষ্কার করলাম ঘষে মেজে। পানি খাবে এখান থেকে, অপরিষ্কার রাখা যায় না। ছেলে এলো মেয়েকে কোলে নিয়ে। এতক্ষণ ওর কোলেই ছিল মেয়ে। মাঝে আমি নিয়ে খাইয়ে দিয়েছি। ছেলে বলছে, খিদে পেয়েছে আম্মু। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর কমে গেছে। ঘর থেকে বিরিয়ানির প্যাকেট বের করে আনলাম। কোথা থেকে যেন খালা দৌড়ে এলো। 1 প্যাকেট বিরিয়ানি সো মেরে হাত থেকে নিয়ে বলল, এই দোকানের বিরিয়ানি আমার খুব পছন্দের, কিনে খাই প্রায়। 2টো প্যাকেট এনেছো দেখছি। তোমার ছেলে আর কত খাবে? মা ছেলে মিলে একটা খাও, এটা আমি নিয়ে যাই, না হলে নষ্ট করবে তোমরা। খাবার জিনিস নিয়ে নিষেধ করা কেমন দেখায়, তাই আর নিষেধ করতে পারিনি। বিরিয়ানি নিয়ে তিনি চলে গেলেন। ভেবেছিলাম একটা এখন খেয়ে বাকিটা একটা রাতে ছেলেকে নিয়ে খাবো। প্যাকেট খুলে ছেলেকে খাইয়ে দিলাম। সারভাস খেয়ে বাচ্চাটা বলল, আর খাবো না। বাবাও তো বিরিয়ানি পছন্দ করে। বাবাকে ছাড়া খেলে বাবা রাগ করবে। এইটুকু তুমি রেখে দাও, বাবাকে ফোন দিয়ে আসতে বলবে, এসে খেয়ে যাবে। এখন আমি ঘুমাবো, বাবা এলে আমায় ডাকবে, একসঙ্গে খেয়ে নেব। ছেলের কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এরপর খালা যা করলো এমন দাসের আরো একটি গল্প পড়তে কিছু অংশ। বিয়ের 10 বছর পর স্বামীর বাড়ির চৌকাঠের সামনে এসে দাঁড়ালাম আমি। বিশাল বাড়িটির ভেতর থেকে গুনগুনিয়ে কান্নার রোল ভেসে আসছে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। বাড়িটির সদর দরজায়। ভেতরে ঢুকতে জড়তা অনুভব হচ্ছে। 30-32 বয়সে এক নারী এগিয়ে এলো আমার নিকট। পরনে তাহার হাতাকার ব্লাউজ সহিত দামি পাতলা শাড়ি। উন্মুক্ত হাত ফিটি স্পষ্ট দেখা যাচ্ছে। এগিয়ে এসে আমায় আলগা হাতে জড়িয়ে ধরে সে। নাকে ভেসে আসে কড়া পারফিউমের ঘ্রাণ। আমায় ছেড়ে গদগদ হয়ে তিনি বলেন, ওহ মিস অনন্যা, আমি ভাবতেও পারিনি আপনি স্বয়ং নিজে আসবেন আমার কেসটি হ্যান্ডেল করতে। ভীষণ খুশি হয়েছি আমি। আসুন, ভেতরে আসুন প্লিজ।
তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।